Good afternoon, viewers. Welcome to my channel Friendly Educare Online. Once again, আজকে আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইনে জানাই স্বাগত। আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ক্লাস 12-এ সেমিস্টার 3 ইংলিশ সেই সাবজেক্ট থেকে একটি টপিক শর্ট স্টোরি, যেটা প্রথমেই আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো শুরু করি ভিউয়ার্স। দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, তোমরা ইতিমধ্যে অনেকেই সিলেবাসটা হাতে পেয়ে গেছো। এই নাইট ট্রেন অ্যাট দেওলি, তার সঙ্গে তোমাদের আছে স্ট্রং রুটস, তার সঙ্গে আছে দ্য বিট। এই তিনটে প্রোজ তোমাদের দেয়া হয়েছে, আদার প্রোজ তো আছে, একটা ড্রামাও আছে। এই তিনটে শর্ট স্টোরি সেইগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা শর্ট স্টোরিকে কিন্তু নিখুঁতভাবে পড়তে হবে, বুঝতে হবে। আগেও আমি বলেছি যে ফার্স্ট সেমিস্টারে যেমন হয়েছিল, তোমাদের যেহেতু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন ছিল, তোমরা অনেকেই সেটাকে সেভাবে পরোয়া করোনি, গুরুত্ব দাওনি। আর সে কারণে হয়তো অনেকে ফার্স্ট সেমিস্টারে ভালো নাম্বার পেয়ে গেছো ঠিকই, কিন্তু সেকেন্ড সেমিস্টারে সেই রকমভাবেই ফার্স্ট সেমিস্টারের নাম্বার পাওয়াটাকে অনেক সময় তোমরা নিজেদের প্রাইড, গর্ব হিসেবে ভেবে নিয়ে সেকেন্ড সেমিস্টার হালকাভাবে নিয়েছো। আর সেকেন্ড সেমিস্টারে দেখেছো নিশ্চয়ই অনেকেরই নাম্বারটা কতটা ডিক্রিজ করেছে, কতটা নেমে গেছে। কিন্তু দ্বিতীয় সেমিস্টার আর তৃতীয় সেমিস্টার বা চতুর্থ সেমিস্টার, এই তৃতীয় চতুর্থ এইগুলো কিন্তু আর ফার্স্ট সেকেন্ডের মতো গুলিয়ে ফেললে হবে না। কারণ ফার্স্ট সেকেন্ডটা অতটা ইম্পর্ট্যান্স না পেলেও এই থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার, এটা কিন্তু ক্লাস 12-এর যে ফাইনাল মার্কশিট তোমরা হাতে পাবে, সেখানে কিন্তু এই মার্কসগুলো হুবহু কপিড হবে। সো এই থার্ড সেমিস্টার থেকে কিন্তু আর কোনো রকম হালকা নেওয়া যাবে না। খুব সিরিয়াসলি প্রত্যেকটা চ্যাপ্টারকে গুরুত্ব সহকারে পড়তে হবে, তবেই কিন্তু ইংরেজিতে নাম্বারটা ঠিকঠাক গ্রহণ করতে পারবে, অর্জন করতে পারবে। ঠিক আছে, যাই হোক, আমি শুরু করছি আজকের ক্লাস। তাহলে টপিকটা কি বলেছিলাম আমি, যে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। আজকের শর্ট স্টোরির বিষয় দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এটির অথর, লেখককে, অথর হচ্ছেন রাস্কিন বন্ড। অথর রাস্কিন বন্ড। এই বন্ড বা রাস্কিন, এই নামটা থেকে তোমাদের স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে ইনি হয়তো ফরেনার, বিদেশি, কিন্তু অ্যাকচুয়ালি রাস্কিন বন্ড ইনি কিন্তু ইন্ডিয়ান অরিজিনের অথর। তাকে ইন্দো অ্যাংলো ইংলিশ লিটারেচারের একজন অথর হিসেবেই ধরা হয়। আমাদের ইংলিশ লিটারেচারে যে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার আছে, সেই ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের একজন গুরুত্বপূর্ণ অথর হলেন রাস্কিন বন্ড। এই রাস্কিন বন্ডের লেখার মধ্যে কিন্তু আমরা ভারতীয় ঘরানার একটা ছাপ অবশ্যই পাব, যেমনটি আমরা আর.কে. নারায়ণের মধ্যে পেয়েছি। এরকম তোমরা মাধ্যমিকেও কিছু পড়েছো, মনোজ দে, তার লেখা। এই রকম কিছু ভারতীয় ঘরানার লেখক আছেন, তাদের লেখার মধ্যে যে ছাপটা পাই, এনার মধ্যেও কিন্তু সেই ছাপটা পাবো। তার সঙ্গে যে বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে এই শর্ট স্টোরিটা যাওয়ার আগে, সেটা রাস্কিন বন্ড সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমি আগেই বলেছি রাস্কিন বন্ড ভারতীয় ঘরানার। তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা বিদেশি, ব্রিটিশ, মা
তিনি হচ্ছেন ইন্দো ইংলিশ অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন। আবার সেই কারণে তার মধ্যে কিন্তু ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, ভারতীয় যে প্রকৃতি, তার প্রভাব তার মধ্যে কিন্তু পড়েছে, তার লেখালেখির মধ্যে অবশ্যই পড়েছে। এই কথাটা আমি আগেও তোমাদের বলেছি যে লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, অর্থাৎ সাহিত্য সমাজের দর্পণ। তাহলে সাহিত্যের মধ্যে সমাজের ছাপ পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? এনার লেখার মধ্যেও কিন্তু তৎকালীন সমাজের ছাপ কিন্তু অবশ্যই পড়েছে। ইনি জন্মেছিলেন যে সময় 1934, ইনি জন্মেছিলেন 1934, এই 1934 মে 1934 এই সময় জন্মেছেন। তাহলে 19 মে 1934 টু বি নোটেড। 1934 মানে তখনও ভারতবর্ষে ইংরেজ শাসন চলছে। সেই ইংরেজ শাসনের সময় তিনি পাঞ্জাবের মতো জায়গায় জন্মেছিলেন এবং তার পড়াশোনা, বেড়ে ওঠা বা ছোটোবেলার ভালো লাগা, তার বেশিরভাগটাই কিন্তু ছিল যে দেরাদুন মুসৌরি এইটাকে কেন্দ্র করে, দেরাদুন মুসৌরিকে কেন্দ্র করেই কিন্তু তার বেড়ে ওঠা বা ছেলেবেলা এইগুলো ছিল বেশিরভাগটাই। সেজন্য তার লেখার মধ্যে এই দেরাদুন মুসৌরির প্রভাব কিন্তু পদে পদে আছে। যে ওল্ড সিলেবাস ছিল, সেই ওল্ড সিলেবাসে তার একটি শর্ট স্টোরি ছিল। সেই শর্ট স্টোরিটার নাম ছিল দ্য আইজ হ্যাবিট। সেই দ্য আইজ হ্যাবিট যদি কখনো তোমাদের পড়ার ইচ্ছা হয় পড়ে নিতে পারো। সেখানেও দেখবে কিন্তু এই দেরাদুন মুসৌরি, তার প্রভাব বা ভারতীয় সংস্কৃতির প্রভাব, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পড়েছে। এবার আসি, ইনি তো দেরাদুন মুসৌরি, এখানে বেড়ে উঠলেন অথর রাস্কিন বন্ড। তিনি যে নাইট ট্রেন অ্যাট দেওলি এই শর্ট স্টোরিটা লিখেছেন, এই শর্ট স্টোরিটা পাবলিশ হয়েছিল, প্রথম পাবলিশ হয়েছিল 1960-তে। পরবর্তীকালে সেটা পাবলিশ হয় 1966-এ, যেটা দ্য নাইট ট্রেন at Deoli and other stories। এই গল্পগুচ্ছের নামে, এই নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ, এই গল্পগুচ্ছের নামেই কিন্তু 1966-এ এটি আবার রিপাবলিশড হয়। সেখান থেকেই আমাদের এই শর্ট স্টোরি বা ছোট গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এটা নেওয়া হয়েছে। এই বিষয়ে বলার আগে আরও একটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে শর্ট স্টোরি কি, হোয়াট ইজ শর্ট স্টোরি, হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ শর্ট স্টোরি। শর্ট স্টোরির উল্লেখযোগ্য এবং অন্যতম বৈশিষ্ট্যগুলি, সেইগুলোও কিন্তু আমাদের জেনে রাখা দরকার। আমি বলি, শর্ট স্টোরির মূলত বৈশিষ্ট্য হচ্ছে অ্যাব্রাপ্ট বিগিনিং অ্যান্ড অ্যাব্রাপ্ট এন্ডিং, হঠাৎ শুরু হওয়া, হঠাৎ শেষ হয়ে যাওয়া। এই গল্পের মধ্যেও দেখবে সেই হঠাৎ শুরু বা হঠাৎ শেষ এই ব্যাপারটা আছে। এছাড়াও ইউনিটি অফ টাইম, প্লেস, এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু এই গল্পের মধ্যে দেখা গেছে। তারপর ভেরি ফিউ ক্যারেক্টার্স, চরিত্রের সংখ্যা কম, সেটাও এই গল্পের মধ্যে দেখা গেছে। সেই কারণে এটি একটি সার্থক ছোট গল্প। আগে যখন আমাদের 5 মার্কসের 6 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হতো, তখন এই টপিকগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ভীষণভাবে দরকার ছিল। কারণ সেখানে হয়তো পড়তে পারতো দে ইভালুয়েট
দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যাজ এ শর্ট স্টোরি। এখন যেহেতু শর্ট কোশ্চেন, সেই হিসেবে এমসিকিউ বেসে হয়তো এটা দরকার হবে না, কিন্তু সেই স্টোরিটাকে ভালো করে বুঝতে হলে আমাদের এগুলো জেনে রাখতেই হবে, বুঝে রাখতেই হবে। ঠিক আছে, যাই হোক, এবারে আসি। এটা হলো পাবলিশ হয়েছিল, পাবলিশ হলো 1960-এ প্রথম, সেটা হচ্ছে ওই গল্পের নামেই পাবলিশ হলো। পরবর্তীকালে এই হেডিংয়ে 1966-তে পাবলিশ হলো। তাহলে এখান থেকে আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে কোন সালে এটা পাবলিশ হয়েছিল, কোথা থেকে এই গল্পটি নেওয়া হয়েছে, এটা আমাদের শর্ট কোশ্চেনে আসতেই পারে। সেই জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই শর্ট স্টোরি যেটা নাইট ট্রেন অ্যাট দেওলি, এই শর্ট স্টোরির থিমটা কি, এর মূল থিমটা কি? থিমটা হচ্ছে short moments last longer impact. অর্থাৎ এই গল্পের মধ্যে দেখবে এই থিমটাকেই মেনলি ফোকাস করা হয়েছে। শর্ট মোমেন্টস লাস্ট লঙ্গার ইম্প্যাক্টস। অনেক সময় ছোট ছোট মোমেন্টস, ছোট ছোট মুহূর্ত, সেগুলোই কিন্তু অনেক বড় ছাপ ফেলে যায়। তোমরাও নিশ্চয়ই তোমাদের এই 17 বছরের 16 বছরের জীবনে লক্ষ্য করেছো, উপলব্ধি করেছো যে অনেক ছোট ছোট গল্প, ছোট ছোট চাওয়া পাওয়া, সেইগুলো কিন্তু আমাদের জীবনে ঘটেছে এবং সেইগুলো কিন্তু আমাদের জীবনে বিরাট একটা প্রভাব ফেলেছে, তাই না? আর এই ভালোবাসাবাসির ক্ষেত্রে এটা তো অবশ্যই বেশি হয়। কখনো কারোর সঙ্গে এক মুহূর্ত দেখা, এক পলক দেখা, ওই যে লাভ অ্যাট ফার্স্ট সাইট একটা কথা আছে, এই রকম এক মুহূর্ত তাকে হয়তো দেখেছি কিন্তু তাকে আর ভুলতে পারছি না। এরকম হয়তো তোমরা জীবনেও তোমরা হয়তো কেউ কেউ উপলব্ধিও করেছো। এই উপলব্ধি, এটাই কিন্তু এই গল্পের বিষয়বস্তু। কারণ এই গল্পের ন্যারেটর হচ্ছে যিনি কথক, সেই কথক অ্যাকচুয়ালি 18 years old কলেজ বয়। 18 year old কলেজ বয়। তিনি মাত্র 18 বছর বয়সী একজন কলেজ বালক। তাহলে 18 বছর বয়সী একজন কলেজের বালক, তিনি হচ্ছেন এই গল্পের ন্যারেটর। তাহলে এই ন্যারেটর 18 বছর বয়স, সে কোথায় পড়ে? দিল্লির একটি ইউনিভার্সিটিতে থেকে পড়াশোনা করছে, যেটা দেখবে গল্পে প্লেন বা সমভূমির কথা বলা হয়েছে। এই সমভূমিটা আসলে এই দিল্লির কথা বলা হয়েছে। সেখানে পড়াশোনা করেন, আর যখনই সামার ভ্যাকেশন হয়, গরমের ছুটি হয়, সেই গরমের ছুটিগুলিতে ন্যারেটর কী করে, তার দিদা থাকে এই দেরাদুনে। যেহেতু সেখানে প্রাকৃতিক সৌন্দর্য, অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, ছোটোবেলায় অনেকটা সময় তিনি কাটিয়েছেন, সে কারণে এই জায়গার প্রতি অদ্ভুত একটা টান তার কিন্তু ছোটোবেলা থেকেই ছিল। আর সে কারণে যখনই সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্ম অবকাশ আসতো, তখনই উনি সব পাত্তারি গুটি নিয়ে, বইপত্র নিয়ে দিদার কাছে চলে আসতো দেরাদুনে ওই সামার ভ্যাকেশনটুকু কাটানোর জন্য। তিনি মে মাসের প্রথম দিকে আসতেন, মে মাসের প্রথম দিকে এসে একেবারে জুলাই মাসের শেষের দিকে যেতেন। এইভাবে প্রায় 2 মাস দিদার কাছে কাটিয়ে তিনি যেতেন। এই দিল্লি থেকে দেরা আসার পথেই একটি ছোট্ট অখ্যাত অনামী স্টেশন ছিল
যার নাম হচ্ছে দেওলি, যে স্টেশনটার নাম হচ্ছে দেওলি। এই দেওলি স্টেশনটার একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক, বিশেষ বৈশিষ্ট্য ছিল। সেটা কি? এই স্টেশনটা একেবারে নির্জন একটা প্ল্যাটফর্ম, জঙ্গলে ঘেরা নির্জন একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কেউ কোনোদিন সেই ট্রেনে ওঠেও না, ট্রেন থেকে নামেও না। তৎসত্ত্বেও কিন্তু ওই প্ল্যাটফর্মে ট্রেনটি 10 মিনিট, পাক্কা 10 মিনিটের জন্য ট্রেনটি দাঁড়ায়, এবং সেটা যাওয়ার পথে আপ ডাউন উভয় ক্ষেত্রেই কিন্তু ট্রেনটি ওখানে 10 মিনিট দাঁড়ায়। 10 মিনিট দাঁড়ানোর পর তারপর এদিকে দেরাদুনের দিকে আসে, আবার যাওয়ার সময় ওদিকে প্রবেশ করে। এখানে যে ইন্ডিয়ান তেরাই, ভারতীয় যে তরাই অঞ্চল, তরাইয়ের বনভূমি অঞ্চল, সেই বনভূমি অঞ্চল এর পর থেকেই শুরু হচ্ছে। ন্যারেটর জানেন না কেন ট্রেনটি ওখানে 10 মিনিটের জন্য দাঁড়ান, কিন্তু সম্ভাবনা যে যেহেতু এখানে এর পরের তরাই অঞ্চলে সেই জঙ্গল, গভীর জঙ্গলের ভেতরে ট্রেনটি প্রবেশ করছে, সেই কারণে হয়তো এইখানে 10 মিনিটের জন্য ব্রেক দেয়া হয়। যাই হোক, ন্যারেটর যখন দিল্লি থেকে ফেরার সময় প্রথম একদিন তার এই স্টেশনে আসা মাত্রই স্টেশনটা তাকে ইমপ্রেস করেছিল, বা বলা যায় ব্যথিত করেছিল। স্টেশনটার জন্য তার একটু মায়া পড়ে গিয়েছিল। কেন না, এই স্টেশন একেবারে নির্জন স্টেশন, কেউ নামেও না, ওঠেও না, কোনো কুলি হকার্স কাউকে এখানে দেখাও যায় না। সেই জন্য ন্যারেটারের একদিন মনে হলো যে এই স্টেশনটা বোধহয় দুঃখী, এই স্টেশনটাকে হ্যাপি করার জন্য আমি একদিন এই স্টেশনে নেমে সারাটা দিন এখানে কাটিয়ে তবে যাব। যাই হোক, সেটা তার মনে হয়েছিল। সেই সময় ট্রেনটি যেখানে প্রবেশ করত, এখানে ট্রেনটি প্রবেশ করত অ্যারাউন্ড 5 AM, প্রায় 5টা নাগাদ। এই অ্যারাউন্ড 5 AM কথাটা খেয়াল রাখতে হবে। অ্যারাউন্ড কেন? কারণ এটাও শর্ট কোশ্চেনে আসতে পারে। অনেক সময় 5 AM থাকলো, কিন্তু 5 AM দেখেই যদি আমরা টিক দিয়ে দিই, ডার্কেনিং করে দিই, তাহলে কিন্তু হবে না। কারণ অ্যারাউন্ড 5 AM মানে প্রায় 5টা নাগাদ, পারফেক্ট 5টাতেই যে সম্ভব তা তো হতো না। সেই জন্য অ্যারাউন্ড 5 AM, এই সকাল, তখন সবে মাত্র সকাল হচ্ছে, ভোর। আর যেহেতু এটা জঙ্গলে ঘেরা, গাছপালায় ঘেরা, সেই জন্য ওই ভোরের আলোতেও এখানে যথেষ্ট পরিমাণে আলো থাকতো না। একটা মৃদু আলো, সেটা মৃদু আলো, সেই আলো স্টেশনটা মোটামুটি আবছা আলোকিত ছিল। সেই রকম একটি স্টেশনে কোনো একদিন ন্যারেটরের সাথে দেখা হয় একটি ঝুড়ি বিক্রেতার, একটি বাস্কেট সেলিং গার্ল। সেই মেয়েটি ওইখানে অগোছালো মেয়ে, সেইভাবে পায়ে তার জুতো নেই, খুব দামি পোশাক নেই, একটা অগোছালো মোটামুটি নোংরা পোশাক পরে, যেহেতু শীতের সকাল ছিল, শীতের সকাল হওয়ায় গায়ে একটা চাদর জড়িয়ে মেয়েটি ওই স্টেশনে ঝুড়ি বিক্রি করছিল। ন্যারেটর তার দেখা মাত্রই কোথাও না কোথাও ন্যারেটরের মনে দাগ কেটে যায়। মেয়েটিও তার দিকে দেখতে থাকে, ন্যারেটরও দেখতে থাকে। কিছুক্ষণ তারা কোনো কথাই বলে না, তারপর তারা কথা বলতে শুরু করে। সেটাও কিভাবে না, মেয়েটি বলে যে ঝুড়ি কিনবে। ন্যারেটরের ইচ্ছে না থাকা সত্ত্বেও ন্যারেটর কিন্তু একটি ঝুড়ি কিনেছিল। কটি ঝুড়ি কিনেছিল? একটি ঝুড়ি কিনেছিল। এটাও শর্ট কোশ্চেন হতে পারে। তারপর ঝুড়িটি কিনে ন্যারেটর যথারীতি চলে যায়। ন্যারেটর মেয়েটির সম্পর্কে ভুলেও যায়।
কারণ দেরাদুনে গিয়ে সেখানে তার বন্ধু বান্ধব, তার আলাদা জগৎ আছে, সেই জগতে গিয়ে মিশে যায় এবং মেয়েটির সম্পর্কে ভুলেও যায়। কিন্তু আবার ফেরার পথে যখন দিল্লি ফিরছিল, ফেরার পথে আবার মেয়েটির সঙ্গে তার দেখা। এইভাবে আবার দেখার পর মেয়েটি একটু হাসে তাকে দেখে, ন্যারেটরও তাকে দেখে হাসে। এই হাসাহাসির মধ্য দিয়ে অজান্তেই তাদের মধ্যে একটা ভালো লাগা জন্মে যায়। ন্যারেটর পরবর্তী ক্ষেত্রে যতবার সেই প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করেছে, মেয়েটির খোঁজে কিন্তু তার চোখটা ঘুরে বেরিয়েছে। তার চোখ বারবার মেয়েটিকে খুঁজেছে। দ্বিতীয়বারও সে মেয়েটিকে দেখতে পেয়েছে। মেয়েটির কাছ থেকে সে আবার ঝুড়ি কিনতে চেয়েছিল। মেয়েটি ভেবেছে, কিন্তু সে ঝুড়ি কেনেনি। মেয়েটিকে তখন মেয়েটির হাত ধরে ফেলেছিল। এরকম হাত ধরে ফেলা মেয়েটির প্রতি ভালো লাগা থেকে তারপর এইরকমভাবে তাদের মধ্যে এই কোথাও না কোথাও অজানা একটা প্রেম বেড়ে উঠতে থাকে এবং এই ভালো লাগাটা বাড়তে বাড়তে এমন জায়গায় যায় যে একটা সময় ন্যারেটর আর মেয়েটিকে ভুলতে পারেনি। আগে যেমন ন্যারেটর সহজে মেয়েটিকে ভুলে যাচ্ছিল, কিন্তু তারপর দ্বিতীয় বা তৃতীয়বার পর মেয়েটিকে আর ভুলতে পারছে না। এবং পরবর্তী ক্ষেত্রে যখন দিল্লিতে তার কলেজে ছুটি হলো, সামার ভ্যাকেশন পড়লো, সঙ্গে 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 সে ছুটে এলো দেরার উদ্দেশ্যে এবং খুব তাড়াতাড়ি ছুটে এলো। তার আসল উদ্দেশ্য ছিল মেয়েটির সঙ্গে দেখা করা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মেয়েটিকে আর দেখা যায়নি। মেয়েটিকে সে আর দেখতে পায়নি। সে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক নানা জায়গায় খুঁজেছিল, কিন্তু মেয়েটিকে সে আর দেখতে পায়নি। তার ইচ্ছে হয়েছিল মেয়েটির খোঁজ নেওয়ার জন্য প্ল্যাটফর্মে কিছুক্ষণ থাকবে। সে কিছুটা খোঁজও নিয়েছিল, স্টেশন মাস্টারের কাছ থেকেও খোঁজ খবর নিয়েছিল, কিন্তু তার সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি। ন্যারেটরের তার প্রতি ভালো লাগা আরও অদ্ভুতভাবে অনুভব করতে লাগলেন ন্যারেটর। কারণ এই যে ভালোবাসা, ভালো লাগা, এইগুলো যখন দূরত্ব বাড়ে তখনই সেটা আরও বেশি করে অনুভব করা যায়। ন্যারেটরের ক্ষেত্রেও হয়তো সেটাই হচ্ছিল। সেজন্য ন্যারেটর আরও বেশি করে তার প্রতি ভালো লাগা অনুভব করতে লাগলো। ন্যারেটর বারবার মনে হতে লাগলো ন্যারেটরের যে মেয়েটির সম্পর্কে আমাকে জানতেই হবে, খোঁজ নিতেই হবে। সেই জন্য আবার ফেরার পথে, দিল্লি ফেরার পথে আবার সেই প্ল্যাটফর্মে নেমে আবার সে নতুন একজন স্টেশন মাস্টার চলে এলো। সেই স্টেশন মাস্টারের কাছে খোঁজ নিলেন। খোঁজ নেওয়ার পর তারপর সেই চা বিক্রেতা ওখানে ছিলেন, একজন চা বিক্রেতার কাছে খোঁজ নিলেন। খোঁজ নিয়ে যখন কারো কাছ থেকেই কোনো সূত্র পাওয়া গেল না মেয়েটির সম্পর্কে, ন্যারেটর একটু হতাশ হয়ে পড়লেন। তার মনে হয়েছিল যে কোনোভাবে মেয়েটির সম্পর্কে আরও খোঁজ খবর নিতেই হবে, কিন্তু শেষ পর্যন্ত ন্যারেটর সেটা করতে পারেনি। এক কথায় তার সাহসে কুলোয়নি। কারণ যদি মেয়েটির সম্পর্কে কোনো অজানা তথ্য বেরিয়ে আসে, মেয়েটি হয়তো কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে, মেয়েটি হয়তো সেই শহর ছেড়ে পালিয়ে গেছে, এই রকম কোনো তথ্য যদি সে জানতে পারেন বা তিনি জানতে পারেন, তাহলে তার কষ্টটা হয়তো আরও বাড়বে। সেই ভয়েই ন্যারেটর আর বিশেষ খোঁজ খবর না নিয়ে সেই মেয়েটির প্রতি অজানা ভালো লাগা, ভালোবাসা, সেটাকেই তার বুকে জড়িয়ে কাটিয়ে দিতে চাইলেন। আর এভাবেই একটা অতৃপ্ত একটা বাসনা দিয়েই গল্পটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে এই ছিল দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এটা শর্ট স্টোরি। এই গল্পটা তোমরা একটু বিষয় ভালো করে মাথায় রাখবে, টু দি পয়েন্ট, সেন্টেন্স টু সেন্টেন্স নিখুঁতভাবে একটু পড়ে রাখবে। পড়ার পর তোমরা দেখতে পাবে যে এখানে শর্ট কোশ্চেনগুলো যেটা আসে সেটা হচ্ছে ওই স্টেশনটা বা প্ল্যাটফর্মটার নাম কি, সেটা কোথায় ছিল, ওখান থেকে কোন স্টেশন শুরু হচ্ছে, তারপরে আরও একটা আছে যে ওই স্টেশন থেকে দেরার দূরত্ব কত ছিল,
দেরা কতটা দূরত্ব ছিল, তারপরে ন্যারেটর কতবার ওই স্টেশনে নেমেছিলেন, এটা শর্ট কোশ্চেন হতে পারে। কততম বারে তিনি মেয়েটিকে আর খুঁজে পেলেন না, এরকম শর্ট কোশ্চেন হতে পারে। তারপর চা বিক্রেতার কাছ থেকে কি উত্তর পেয়েছিলেন, বা যখন স্টেশন মাস্টারের কাছে গিয়েছিলেন, কতবার গিয়েছিলেন। স্টেশন মাস্টারের কাছে দুবার গিয়েছিলেন, প্রথমবারে পুরানো স্টেশন মাস্টার, তারপরে নতুন স্টেশন মাস্টার, তাদের কাছ থেকে কি উত্তর পেয়েছিলেন। এই রকম নানা রকম শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। এবং মেয়েটির কাছ থেকে যখন প্রথম ঝুড়িটি কিনেছিলেন, সেই ঝুড়িটির জন্য কত টাকা দাম দিয়েছিলেন, ক টাকা দিয়েছিলেন, এই রকম শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। সেই হিসাবে তোমরা টেক্সটটাকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে পড়ে রেখো, ঠিক আছে? আর আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোকে মাথায় রেখে একটু পড়ে রেখো, দেখবে গল্পটা অনেক সহজ হয়ে যাবে। পরবর্তী কোনো ক্লাসে এই গল্প থেকে কীরকম শর্ট কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আমি একটা ক্লাস দিয়ে দেব, ঠিক আছে? তো আজকের মতো টাটা।